শিক্ষার্থীবৃন্দু আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল প্ল্যাটফর্ম আলিবাবার পাঠশালাতে সবাইকে স্বাগতম। তোমরা জানো আমাদের এই ক্লাসগুলো একই সাথে আমাদের ফেসবুক পেজ আলিবাবার পাঠশালা এবং আমাদের ইউটিউব চ্যানেল আলিবাবার পাঠশালা দুইটাতেই প্রচার করা হচ্ছে। তোমরা যারা ইউটিউব চ্যানেলে রেগুলার ক্লাস করতে চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে দাও, এবং যারা ফেসবুকে ক্লাস করতে চাও আমাদের ফেসবুক গ্রুপ আলিবাবার পাঠশালা এটি ফলো করে রাখো। তো চলো আজকে আমরা যেই লেকচারটি দিব, মানে আমরা যে ক্লাসটি শুরু করবো সেটি হচ্ছে যে চিরায়ত বলবিদ্যা, অর্থাৎ সেকেন্ড ইয়ারের ফিজিক্স সেকেন্ড ইয়ারের একটি কোর্স চিরায়ত বলবিদ্যা। এটি তৃতীয় অধ্যায়, অর্থাৎ কেন্দ্রিক বলের অধীনে দ্বিবস্তুর সমস্যা। এই অধ্যায়ের আমরা হচ্ছে আগে একটি প্রশ্ন সমাধান করেছিলাম, আজকে আমরা আরেকটি প্রশ্ন সমাধান করব। তো দেখো এখানে যে প্রশ্নটি আমরা সমাধান করব এটি হচ্ছে যে M1 এবং M2 ভরের দুটি বস্তুকণা ভরকেন্দ্রের সাপেক্ষে বেগের রাশিমালা নির্ণয়। এবং এই প্রশ্নটি বিগত বছর 2010 সাল, 14 সাল এবং 15 সালে এসেছিল। সুতরাং বুঝতেই পারছো যে এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো তোমরা সবাই জানো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিগত বছরের প্রশ্নগুলো বারবার রিপিট হয়ে থাকে। সুতরাং বিগত বছরের প্রশ্নগুলো আমাদের অনেক গুরুত্ব সহকারে সমাধান করতে হবে। তো দেখো এই দ্বিবস্তু সমস্যাগুলো সমাধান করার জন্য আমি এর পূর্বে যে দুটি বস্তুর পরিবর্তে একটি বস্তুর সমস্যার রূপান্তর এই টপিক্সটা করেছিলাম, তখন আমরা এরকম একটি চিত্র দেখেছিলাম। তো এই অধ্যায়, অর্থাৎ কেন্দ্রিক বলের অধীনে দ্বিবস্তু সমস্যা, দুটি বস্তুর সমস্যা, এই রিলেটেড এই অধ্যায়ের যে কোনো প্রশ্ন সমাধান করতে হলে আমাদেরকে অবশ্যই এই চিত্রটি ভালো করে বুঝতে হবে। এবং এই চিত্রটি যদি তোমরা না বুঝো তাহলে এইটা এবং আগেরটা কোনোটাই করতে পারবে না। সো এই আগের যে প্রশ্নটা তোমরা যারা যারা দেখোনি দেখে নিতে পারো, ওইটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবং এখন আমরা এখানে যে চিত্রটি বোঝার চেষ্টা করি। দেখো এখানে আমি দুইটা বস্তু নিয়েছি, যেহেতু এখানে বলা আছে যে M1 এবং M2 ভরের দুটি বস্তুকণার ভর কেন্দ্রের সাপেক্ষে এর কী করতে হবে, বেগের রাশিমালা নির্ণয় করতে হবে। সুতরাং আমাদের M1 এবং M2 ভরের দুটি বস্তু নিতে হবে। সুতরাং আমরা এখানে সেটাই নিয়েছি যে এখানে M1 এবং M2 ভরের দুটি বস্তু নিয়েছি। প্রশ্ন কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে M1 বস্তুর দূরত্ব অবস্থান ভেক্টর হচ্ছে R1 এবং M2 বস্তুর অবস্থান ভেক্টর হচ্ছে R2, ঠিক আছে। এবং আমরা হচ্ছে এই পি বিন্দুটা হচ্ছে ভরকেন্দ্র, M1 এবং M2-র ভরকেন্দ্র। তোমরা ভরকেন্দ্র সবাই জানো। সো এখানে হচ্ছে এই ফিটা হচ্ছে কি M1 এবং M2-র ভরকেন্দ্র, এবং এই যে ভরকেন্দ্র এটি হচ্ছে প্রশ্ন কাঠামোর মূল বিন্দু সাপেক্ষে এই ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর আমরা ক্যাপিটাল R এর দ্বারা প্রকাশ করেছি। তো দেখো এখানে এটা গেল হচ্ছে মূল বিন্দুর সাপেক্ষে, ঠিক আছে। তোমরা হচ্ছে এই স্থানাঙ্ক সম্পর্কে জানো যে স্থানাঙ্ক কয় প্রকার। স্থানাঙ্ক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে গবেষণা স্থানাঙ্ক বা গবেষণাগার স্থানাঙ্ক, আর একটা হচ্ছে কি ভরকেন্দ্র স্থানাঙ্ক। তাহলে ভরকেন্দ্র স্থানাঙ্ক কোনটা? ভরকেন্দ্রের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থান ভেক্টর নির্ণয় করা হয় বা স্থানাঙ্ক নির্ণয় করে দেওয়া হয় এটাকে বলা হয় কি ভরকেন্দ্র স্থানাঙ্ক। আর যখন সেটা প্রশ্ন কাঠামোর সাপেক্ষে নির্ণয় করা হয় তখন সেটাকে বলা হয় গবেষণাগার স্থানাঙ্ক। যেমন এখানে M1 ভরের বস্তুটি আমরা প্রশ্ন কাঠামোর মূল বিন্দু সাপেক্ষে অবস্থান ভেক্টর নিয়েছি কোনটা? R1। সো এখানে R1কে এবং M2 বস্তুর অবস্থান ভেক্টর R2 প্রশ্ন কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে। সুতরাং M2 ভরের এই বস্তুর এটাকে আমরা বলতে পারি এই মানে R2 এবং R1কে আমরা বলতে পারি কি গবেষণাগার স্থানাঙ্ক। এবং ভর কেন্দ্র P এর সাপেক্ষে এই M2 ভরের বস্তুর অবস্থান ভেক্টর হচ্ছে কি R2 ড্যাশ এবং M1 বস্তুর কত R1 ড্যাশ, ঠিক আছে। এবং এই R হচ্ছে M1 এবং M2-র মধ্যবর্তী দূরত্ব বা আপেক্ষিক দূরত্ব। আপেক্ষিক তোমরা বোঝো, তাই তো? আপেক্ষিক মানে কি সাপেক্ষ, অর্থাৎ M1 এর সাপেক্ষে M2 এই দুটার মধ্যবর্তী দূরত্ব কত? অবস্থান ভেক্টর হচ্ছে R, ঠিক আছে, স্মল r। তো দেখো আমি এই কথাটি প্রথমে এই কথাগুলো লিখে নিয়েছি। তোমরা জানো যে আমাদের ফিজিক্সের কোনো সূত্র প্রতিপাদন করতে হলে এই বিষয়গুলো আমাদের প্রথমে লিখে নিতে হয়। সো এখানে আমি তাই করেছি। তো দেখো এখানে কি আমরা লিখে নিয়েছি যে প্রশ্ন কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে M1 এবং M2 এর অবস্থান ভেক্টর R1 এবং R2 এবং ভরকেন্দ্রের সাপেক্ষে অবস্থান ভেক্টর R1 ড্যাশ এবং R2 ড্যাশ। এখন এই কণাদ্বয়ের আপেক্ষিক অবস্থান ভেক্টর, এখানে যে দুইটি কণা রয়েছে অর্থাৎ M1 এবং M2 ভরের যে বস্তু কণা রয়েছে এদের আপেক্ষিক অবস্থান ভেক্টর যদি R হয় সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? R সমান R1 মাইনাস R2। এটা আমরা কীভাবে পাই? দেখো এখানে এইটুকু হচ্ছে কি R2 আর এইটুকু কি টোটালটা R আর এইটুকু কি R1। সো আমরা ভেক্টর যুগের সূত্র অনুসারে কি জানি?
যে এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয় এবং এটা যদি সি ভেক্টর হয়, সুতরাং আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল কি সি ভেক্টর। সিমিলারলি এখানে r2 প্লাস আর, যেহেতু আর হচ্ছে কি এই m1 এবং m2 এর মধ্যবর্তী দূরত্ব বা অবস্থান ভেক্টর, সুতরাং এখানে স্মল আরটা হচ্ছে কি এই দুটার মধ্যবর্তী দূরত্ব। তাহলে এইটা যদি আর ভেক্টর হয়, এটা যদি r2 হয় এবং এটা যদি r1 হয়, সুতরাং আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি r2 প্লাস আর ইকুয়াল কি r1, বা আর ইকুয়াল কি লিখতে পারি r1 মাইনাস r2 ভেক্টর। আমরা এখানে সেটি করে নিয়েছি যে আর ইকুয়াল r1 মাইনাস r2 সরাসরি বসিয়ে দিয়েছি, ঠিক আছে? তো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে যে দেখো কণাদ্বয়ের কণাদ্বয়ের ভরকেন্দ্রের স্থানাঙ্ক আর, আমরা বলেই দিয়েছি ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত আর। তো এখানে যদি কণাদ্বয়ের ভরকেন্দ্রের স্থানাঙ্ক আর হয়, সেই ক্ষেত্রে আমরা কি পাই? সেই ক্ষেত্রে আমরা দুইটা জিনিস পাই। নাম্বার 1 r1 ড্যাশ ইকুয়াল r1 মাইনাস আর। কীভাবে? এখন চিন্তা করো, এইটা একটা ত্রিভুজ, এই যে এইটা একটা ত্রিভুজ, তাহলে কি এই দেখো আর প্লাস r1 ড্যাশ ইকুয়াল কী হবে r1, তাহলে r1 ড্যাশ ইকুয়াল কী হবে r1 মাইনাস আর। অর্থাৎ আরেকবার যদি দেখাই যে আর প্লাস r1 ড্যাশ ইকুয়াল হবে r1, সো r1 ড্যাশ ইকুয়াল কী হবে r1 প্লাস ক্যাপিটাল আর। সেটাই আমরা লিখে নিয়েছি, মাইনাস সরি এই পাশে গেলে মাইনাস, সো মাইনাস এটা আমরা লিখে নিয়েছি, ঠিক আছে, এই অংশ। আবার দেখো আমরা এর আগে যখন দুটি বস্তুর পরিবর্তে সমতল একটি বস্তুর সমস্যা ওই প্রশ্নটি সমাধান করেছিলাম, ওখানে আমরা দেখাইছিলাম কি যে এই ভরকেন্দ্রের সাপেক্ষে দূরত্ব r1 ড্যাশ ইকুয়াল কী হবে? r1 ড্যাশ ইকুয়াল হবে হচ্ছে m2r ভাগ m1 প্লাস m2। এটা আমরা ওখানে কিন্তু দেখিয়েছিলাম, ঠিক আছে? ওটা কীভাবে পাই? ওইটা আমরা জানি যে ভরকেন্দ্রের সাপেক্ষে এই টোটাল ভরবেগটা কি, টোটাল এটা কী থাকে শূন্য, অর্থাৎ সামেশান অফ mi ri ড্যাশ ইকুয়াল কি 0। তো এখান থেকে আমরা মানগুলো বসায় দিলে আমরা কি পাই? r1 ড্যাশের মান পাই কত? r1 ড্যাশের মান পাই হচ্ছে m2 আর ভাগ হচ্ছে m1 প্লাস m2। এবং সিমিলারলি এটার ক্ষেত্রে যখন করব তখন কি পাবো? r2 ড্যাশ ইকুয়াল পাবো হচ্ছে m1 আর ভাগ m1 প্লাস m2। এটা আমরা এর আগের প্রশ্নটিতে সমাধান করেছি এবং আমি ডিসক্রিপশন বক্সে ওই ক্লাসের লিঙ্কটি এখানে দিয়ে দেবো। তোমরা যদি কেউ না বুঝতে পারো তাহলে তোমরা এখান থেকে সেই হেল্পটি নিতে পারো। এবং যারা যারা ফেসবুক পেজে দেখবা, ফেসবুক পেজে আগের ক্লাসটি আপলোড দেওয়া নেই, তোমরা হচ্ছে ইউটিউবে আলিবাবার পাঠশালা লিখে সার্চ দিবা, তাহলে এখানে আমাদের যে প্লে লিস্টে আছে প্লে লিস্টে গেলেই পেয়ে যাবা। তো দেখো তাহলে আমরা এই মানটা পেয়েছি r1 ড্যাশ, সুতরাং আমরা r1 ড্যাশ সমান কী লিখতে পারি? এইটা লিখতে পারি, এবং r1 ড্যাশের মান এইটাও বের করছি, সুতরাং আমরা কী লিখতে পারি? r1 সমান এইটা সমান এইটা। সিমিলারলি r2 ড্যাশের মান এইটা এবং এবার r2 ড্যাশের মান কি এইটা, তাহলে আমরা কী লিখতে পারি? এইটা লিখতে পারি, ঠিক আছে? তো দেখো আমরা এখন যে জিনিসটা করবো সেটি হচ্ছে, দেখো এই r1 এর মান কত, সরি r এর মান কত, r এর মান এখান থেকে আমরা পেয়েছি। তো r এর মান যদি আমরা বসাই, দেখো এখানে কী হয়? দেখো এটার মান কত বলো তো? m2 ভাগ m1 প্লাস m2। আর r এর মান কত? r এর মান হচ্ছে r1 মাইনাস r2। এই যে r এর মান তুমি আগেই নির্ণয় করে নিয়েছো, সেটাই বসাই দিয়েছি আমরা, ঠিক আছে? তো এই মানটা এখন বসাও, তাহলে ক্যালকুলেট করা কি হয়, বা এখানে ক্যালকুলেট করো। দেখো এখানে আমরা একটু শর্ট করে নিতে পারি, m1 m2টাকে যদি আমরা m ধরি, আচ্ছা আমরা এইভাবেই করি। তাহলে দেখো এই r এর মানই তো আমরা বের করবো, কেন? কারণ আমাদের প্রশ্নে কী বের করতে বলা হয়েছে? ভরকেন্দ্রের সাপেক্ষে বেগের রাশিমালা নির্ণয় করো। ভরকেন্দ্রের সাপেক্ষে বেগ কত? r, ক্যাপিটাল আর। এই যে ভরের সাপেক্ষে অবস্থান ভেক্টর যেহেতু r, তাহলে এখান থেকে আমাদের দরকার, তাহলে আমাদের r এর মানটা দরকার। তাহলে আমরা কী করতে পারি? আচ্ছা বা দেখো এখানে এই আরটাকে রেখে এটাকে যদি পার করে দেয় তাহলে কী হয়? দেখো মাইনাস প্লাস ক্যালকুলেট করলে এরকম হবে যে r ইকুয়াল r1 মাইনাস m2
m1 প্লাস m2 ইন্টু কি r1 মাইনাস r2। দেখো এটা আমরা কীভাবে পাইলাম, এটা একটু ক্যালকুলেট করো, সিম্পল ক্যালকুলেশন, তাহলে বুঝতে পারবা। দেখো এই মাইনাস দ্বারা গুণ করে দাও, তাহলে এটা মাইনাস এটা প্লাস, পরে এটা পরে এই পাশে গেলে প্লাস হয়ে যায়, আর এটা তো তখন মাইনাস হয়ে যায়, এরকম করে। এটা সিম্পল ক্যালকুলেশন, তোমরা নিশ্চয়ই বোঝো, এটা নিয়ে আমি আর কথা না বলি। তো দেখো এখন আমরা এখানে একটা সিম্পল ক্যালকুলেশন করব, বা আর ইকুয়াল কী হবে, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো। আচ্ছা r1টাকে আমরা রেখে দিচ্ছি প্রথমে, মাইনাস m2 ভাগ m1 প্লাস m2 r1 মাইনাস মাইনাসে, দেখো এই মাইনাসে মাইনাস কী হবে, প্লাস, প্লাস হচ্ছে m2 r2 ভাগ m1 প্লাস m2। দেখো এটা কি করলাম, যেহেতু এইটার কি আছে, কমন আছে এটার সাথে, তাহলে এটা এর সাথে, এটা এর সাথে, তাহলে কি হয়, আর এই মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। সিম্পল ক্যালকুলেশন, r1 ছিল r1, এর সাথে এটা গুণ করলে কী হয়, m2 ভাগ m1 প্লাস m2 ইন্টু r1 প্লাস m1, এখানে একটু এইভাবে লিখছি আমরা, একই হিসাব, কোনো সমস্যা নাই। তাহলে দেখো এখানে কী করা যায়, এটা ইকুয়াল আবার কী করা যায়, এখন এইটা তো যা আছে তাই, এখানে দেখো এখানে r1 আছে, আর এখানে কি আছে, এইটা এখান থেকে বিয়োগ করা লাগবে, তাহলে এইটা করো, লসাগু হচ্ছে m1 প্লাস m2, এই দুইটার ক্ষেত্রে এইটুকু ক্যালকুলেট করো। তাহলে এখানে কী হবে, গুণ হলে m1 প্লাস m2 r1 হওয়ার কথা, তাই না, আর এখানে m2 r1, তাহলে এখানে কাটাকাটি করলে কী পাবো, এখানে কাটাকাটি করলে আমরা পাবো হচ্ছে, সরাসরি লিখি যদি আমি, যে m1 r1। দেখো এই r1 এটার ক্ষেত্রেও ছিল, এটার ক্ষেত্রেও ছিল, জাস্ট এখানে m1 প্লাস m2 হবে, আর এখানে একটা কাটাকাটি হলে চলে যাবে। তোমরা এটা একটু ক্যালকুলেশন নিজে নিজে করে নাও, তাহলে বুঝতে পারবা, এটা সিম্পল বিষয়, এটা নিয়ে আর না কিছু করি। তাহলে m2 ভাগ r2 আর এখানে হচ্ছে m1 প্লাস m2, ঠিক আছে। দেখো এই লাইনটা থেকে এই লাইনটা এটুকু জাস্ট ক্যালকুলেশন করো, তাহলেই পেয়ে যাবা। এটা খুবই সহজ একটা বিষয়, এটা তোমরা নিজে নিজে করতে পারবা, সমস্যা নেই। তাহলে দেখো এখন কি পেলাম, আর সমান কি পাইলাম, এইটা পাইলাম, এটা কিন্তু অবস্থান ভেক্টর। তাহলে এটাকে যদি আমরা একবার সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে কি হবে, তাহলে আমরা বেগ পাবো, কারণ আমরা কি জানি, যে দেখো এরকম ডিটি, তাহলে এখানে কি আরটা হয়েছে, কি আরটা হয়েছে অবস্থান ভেক্টর, বা এখানে হচ্ছে সরণ, আর এখানে ডিটিটা কি, ডিটিটা হচ্ছে সময়। তাহলে এটাকে একবার যদি আমরা সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে আমরা কি পাবো, তাহলে এখান থেকে আমরা বেগ পাবো। সুতরাং আর আমরা আবার কি জানি, যে এই ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা এটাকে আমরা কি লিখতে পারি, আর ডটের মাধ্যমে লিখতে পারি, ঠিক আছে। এটা তো আমরা সবাই জানি, এতক্ষণে আমরা সবাই এটা মানে বুঝে গেছি, যেহেতু তৃতীয় অধ্যায়ে ক্লাস করছি। আর যারা যারা বোঝেনি আগের ক্লাসগুলো দেখবা, তাহলে এটা বুঝে দেবা। তো দেখো তাহলে এটাকে একবার যদি ইন্টিগ্রেশন করি, সমস্যা হবে কী হবে, r1 আর ডট, আর এটার পরিবর্তে এটা তো ক্যালকুলেশন করে আসতো, তাহলে কী হবে, m1 r1 ডট ভাগ m1 প্লাস m2 প্লাস m2 r2 ডট ভাগ m1 প্লাস m2। এটা হচ্ছে, দেখো এটাই হচ্ছে আমাদের এই যে ভরকেন্দ্রের সাপেক্ষে বেগের রাশিমালা। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং যদি কোথাও না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা, অথবা আমাদের ফেসবুক গ্রুপে জানাতে পারো, সমস্যা নেই। এবং ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করো, এবং লাইক কমেন্ট অবশ্যই করবা, আর তোমাদের বন্ধুদেরকে অবশ্যই এই ক্লাসগুলোতে ইনভাইট করবা। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।